নমস্কার। আশা করি সকলেই খুব ভালো আছেন। আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজ আমি আপনাদের শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বন্যা। তারপর ভৈরবকে শেষ রাত্রির দিকে একেবারে ঘরের চালায় উঠিত হইল। আজ কতকাল এই শনে ছাওয়া চালা তাকে সপরিবারে আকাশের কৃপণ অকৃপণ বর্ষণ হইতে আড়াল করিয়াছে। আকাশ ফাটা রোদে যোগাইয়াছে ছায়া। এই চালার নিচে কত দিনরাত্রি কাটিয়াছে কে জানিত। কেবল তলায় নয়, একদিন রাত্রি শেষে দরকার হওয়া মাত্র উপরেও তার এমন আশ্রয় মিলিবে। ঢালু ভিজা চালা বাহিয়া একেবারে ডগায় উঠিয়া ভৈরব পা ছড়াইয়া বসিয়া রহিল। এখন বৃষ্টি নাই। আকাশের একদিকে আলগা মেঘ, অন্যদিক ফাঁকা। ফাঁকায় তারাও আছে, ছোট্ট একটি চাঁদও আছে। মেঘ যেন ঘষা মাজা করিয়াছে আকাশকে, বৃষ্টি যেন ধুইয়া মুছিয়া দিয়াছে। কি জলজলে সব তারা, কি জ্যোৎস্না বিলানোর শখ অতটুকু আনমোনা ক্ষয়ধরা চাঁদের। অথচ পৃথিবী ঝাপসা, চারিদিকে ভালো নজর চলে না। চাঁদ আর তারার আলো যেন পৃথিবীর জন্য নয়, যেটুকু পায় সে শুধু উপচানো দয়া। উত্তরে আমবাগানের বন, আবছা অন্ধকারের একটা এলোমেলো স্তূপ, পশ্চিমে সেই আবছা অন্ধকারই সমতল করিয়া বিছানো। কদিন আগে ছিল ফসল ভরা মাঠ, এখন প্রায় নিস্তরঙ্গ জলের সমুদ্র। পূর্ব আর দক্ষিণের বাড়িগুলি সমুদ্রের মধ্যে বিশাল নিশ্চল আবছা অন্ধকারের ঢেউ। সবগুলি বাড়ি নয়, মাঝে মাঝে মাচা আছে, কিন্তু খুব কাছের মাচাটি ছাড়া একটিও চেনা যায় না। আরে হই মহিম, আছো নাকি? এই! নিজের হাঁক শুনিয়া ভৈরবের নিজেরই চমক লাগে। এত জোরে হাঁক না দিলেও চলিত। কাছের মাচাটি হইতে মহিমের জবাব আসিবার আগেই আরো দূরের সাড়া আসিল। ভৈরব মামা, ওগো ও ভৈরব মামা, একবারটি এসো এদিকে, সর্বনাশ হয়েছে মোর। শুনছো ভৈরব মামা? ওগো ও ভৈরব মামা। বেশ বুঝিতে পারা যায় আলতামনির গলা। সম্পদের আলোচনায় এমন কোমল আর মনোহারী, বিপদের আর্তনাদে এমন তীক্ষ্ণ আর মর্মভেদী গলা রাজনগরে আর কারোর নাই। কিন্তু কোনো দিক হইতে কেহই সাড়া দিল না। এমনই ভাবে রাত্রি শেষে ঘরের চালায় উঠিয়া আশ্রয় গ্রহণের আশঙ্কা থাকায় আগেই গ্রাম অর্ধেক খালি হইয়া গিয়াছে। কিন্তু মারা গিয়াছে তাদের বেশিরভাগ স্ত্রীলোক আর শিশু। ঘরের চালায়, মাচায়, চালের বাঁশ আর গাছের ডাল হইতে দোলনার মতো ঝুলানো তক্তাপোষে। অনাথদের বাড়ির পিছনে উঁচু মাটির ঢিপিটায় আর ছোট বড় কয়েকটা নৌকোয় যারা আশ্রয় গ্রহণ করিয়াছে তাদের অধিকাংশই পুরুষ। এ অবস্থায় কেউ যে ঘুমাইয়া পড়িয়াছে তাও মনে করা চলে না। তবু আলতামনির আর্তনাদে কেহ সাড়া দিল না। ভৈরবের হাকের জবাবে মহিম বলিল, চালায় বটে নাকি? কতক্ষণ? ভৈরব বলিল, এইমাত্র উঠলাম, ভাবছিলাম চৌকির পরে রাতটুকুন কাটাবো। তা জল এমন হু হু করে বাড়তে শুরু করে দিলে দিনে দিনে ভাগ্যি সব কটাকে রেখে এলাম বনগায়ে, নয়তো বিপদ ঘটতো। চাল কটা নিতে এসে নিজেই হলাম আটক। কানাই না টানিয়ে গেল বিকেলে, বলল কি এই এলাম বলে মামা, হাটতলা যাব আর আসবো। মিথ্যুক, লক্ষ্মী ছাড়া বাদরটার আর পাত্তাই নেই। আবার আলতামনির আর্তনাদ শোনা গেল, মহিম মামা, ভৈরব মামা, ওগো শুনছো? ভৈরব মহিমকে বলিল, ঘরে ঘরে সমান বিপদ, আলতামনির চিল্লানিটা শুনছো? সবার আগে মাচান হলো তোর, আগে থেকে পোটলা পুটলি নিয়ে বসে আছিস মাচানে উঠে, এত চেঁচানি কিসের রে বাপু? অমন স্বভাব ছুরির, গা শুধু লোক দেখতে পারে নাকি সাধে? মহিম বোধ হয় তামাক সাজিতে আরম্ভ করিয়াছে। আগুন দেখা গেল। একটু তামাক টানিতে পারিলে মন্দ হইত না, কিন্তু মহিমের মাচানে যাওয়ার উপায় নাই, গেলেও সুবিধা হইবে না। অতটুকু মাচানের উপরে মহিমের বউ, মহিমের ছেলের বউ, দুটি বয়স্কা মেয়ে, সকলে আশ্রয় নিয়েছে।
তাদেরই বোধহয় নড়িবার ঠাঁই নাই। ওর মধ্যে কোথায় বসিয়া সে তামাকটা নিবে? ডিঙি নৌকোটা অবশ্য আছে মহিমের, কিন্তু তাকে তামাক খাওয়ানোর জন্য মহিম যে মাচান হইতে নামিয়া ডিঙিতে করিয়া এখন তার চালায় আসিয়া উঠিবে, সে ভরসা নাই। কোমরে দুটি বিড়ি আর দেশলাই গোজা ছিল। একটু হিসেব করিয়া ভৈরব একটা বিড়ি ধরাইল। তারপর আবার শোনা গেল আলতামনির আর্তচিৎকার। এবার আওয়াজটা আরো তীক্ষ্ণ, আরো মর্মভেদী। ও মহিম মামা, ও ভৈরব মামা, তোমাদের ভাগ্নি জামাই মরে গেল যে, একবারটি আসবা না? মহিম হুকোয় একটা টান দিয়া জিজ্ঞাসা করিল, যাবে নাকি? ভৈরব বলিল, চলো যাই। হুকাটা এনো দাদা, বিড়ি ফিড়ি একদম মুখে রুচে না। বাড়ির পিছনে সবচেয়ে মোটা আম গাছটার অনেক উঁচুতে মোটা ডাল বাছিয়া আলতামনির মাচান বাঁধা হইয়াছে। গাছটার সকলের নিচের ডালটি পর্যন্ত জল উঠিয়াছে। দেড়খানা মানুষ ডুবিয়া যাইবে। আশ্চর্যের কিছু নাই। উঁচু জমিতে উঁচু ভিটায় ভৈরবের বড় ঘর। চালা হইতে নামিবার সময় দেখিয়া আসিয়াছে, সে ঘরের দরজার অর্ধেকের বেশি জলের নিচে ডুবিয়া গিয়াছে। ইট দিয়া তক্তাপোষ উঁচু করিয়া কি সাহসেই যে সে ঘরের মধ্যে রাতটা কাটাইয়া দিবে ভাবিয়াছিল। তক্তাপোষটা এখন বোধহয় ঘরের মধ্যে ভাসিয়া বেড়াইতেছে। এখানে আলতামনির অবস্থা সত্যই কাহিল। কাছে আসিয়া ভৈরব ও মহিম দুজনেই বুঝিতে পারিল, অকারণে আলতামনি ওরকম আর্তনাদ করে নাই। আম গাছের ডুবুডুবু ডালটা এক হাতে প্রাণপণে জড়াইয়া ধরিয়া আছে, অন্য হাতে ধরিয়া আছে কানাইকে। কানাই জীবিত না মৃত বুঝিবার উপায় নাই, কিন্তু একেবারেই নিশ্চেষ্ট। আলতামনি ছাড়িয়া দিলেই জলে ডুবিয়া স্রোতে ভাসিয়া চলিয়া যাইতে পারে, এমনই ভাবে গা এলাইয়া দিয়াছে। ধরো মামা, চট করে ধরো একজন, হাত এলিয়ে গেছে আমার, কতক্ষণ এমন করে ধরে আছি। মৃদু ও মধুর গলা আলতামনির, কে বলিবে? একটু আগে তারই গলা দিয়া অমন ইঞ্জিনের হুইসিলের মতন আওয়াজ বাহির হইয়াছিল। গাছের ডালে ডিঙি বাঁধিয়া দুজনে ধরাধরি করিয়া কানাইকে ডিঙিতে তুলিতেই ব্যাপারটা মোটামুটি বোঝা গেল। কানাইয়ের মুখ দিয়া দেশি মদের তীব্র গন্ধ বাহির হইতেছে। ভৈরব বলিল, বটে, এই জন্যে বাদরটার নায়ের দরকার হয়েছিল। নাটার হলো কিরে আলতা, হ্যাঁ? আলতা তখন ডালটার উপর বুক দিয়া হাঁপাইতেছে, উঠিবার ক্ষমতা নাই। ক্ষীণ স্বরে বলিল, ভেসে গেছে। ভৈরব চমকাইয়া বলিল, ভেসে গেছে? কোন দিক গেল? হায় সর্বনাশ! আলতা কাঁদিবার উপক্রম করিয়া বলিল, কোন দিকে গেল কি করে বলবো মামা, আমারই দিকে এমন সর্বনাশ। সর্বনাশ? তোর সর্বনাশ? আমার না গেল সর্বনাশ তোর? বজ্জাতটাকে ধরলি কেন তুই? বানের জলে গায়ের কলঙ্ক ধুয়ে যেত। ও ছোড়া যতদিন বাঁচবে ততদিনই তোর সর্বনাশ। বেটার ছেলে মরলে তোর হাড় জুড়োবে। সাপমন্যে দিও না মামা, গুরুজন বটে না তুমি। আলতা হাঁপাইতে ভুলিয়া গিয়াছে। ভৈরবের নৌকা জলে ভাসিয়া যাওয়ার অপরাধ ভুলিয়া গিয়াছে। নিচু গলাতেও কোমলতা নাই। গাছের ডালে ভর দিয়া এমন ভাবে মুখ তুলিয়াছে যেন সাপের মতন ছোবল দিবে। মহিম ভৈরবকে সাহস দিয়া বলিল, কোথাও ঠেকে থাকবে নিশ্চয়ই, কাল পাত্তা মেলবে। নৌকার শোকে কাতর ভৈরব জবাব দিল না। জলে ঢেউ নাই, স্রোত প্রবল। তিনজনের ভারে ডিঙি নৌকোটির এমন অবস্থা হইয়াছে যে ঢেউ থাকিলে হয়তো ডুবিয়াই যাইত। আলতামনি হাত বাড়াইয়া ডিঙির প্রান্তটা ধরিতেই ভৈরব জোর করিয়া তাহার হাত ছাড়াইয়া দিল। ডুবিয়ে মারবি নাকি সবাইকে? আলতামনি আবার কাদো কাদো হইয়া বলিল, অমনি করে ফেলে রাখবি নাকি? মাচানে তোল তবে ধরাধরি করে।
ডিঙির মাঝখানে একটা নির্জীব বস্তার মতন কানাইকে ফেলিয়া রাখা হইয়াছে, সেখানেও জলের অভাব নাই। শরীরের হাড়গোড় থাকিলে অঙ্গ প্রত্যঙ্গগুলি এইভাবে দুমড়াইয়া মুচড়াইয়া গা এলাইয়া পড়িয়া থাকা যে মানুষের পক্ষে সম্ভব, কানাইকে না দেখিলে বিশ্বাস হয় না। তবে কানাইয়ের পড়িয়া থাকিবার ভঙ্গির জন্য নয়, অতটুকু ডিঙিতে এতগুলি লোকের থাকা নিরাপদ নয় বলিয়াই ভৈরব আর মহিম পরামর্শ করিয়া কানাইকে মাচানে তুলিবার কষ্টটা স্বীকার করাই স্থির করিয়া ফেলিল। এ বন্যা, আর কিছু নয়। নদীর বাঁধ কতটুকু ভাঙিয়াছে কে জানে, কতখানি ভাঙিবে তাই বা কে জানে। এমন বন্যা আর কখনো হয় নাই। এর চেয়ে ভয়ানক, এর চেয়ে সর্বনাশকারী বন্যা কল্পনা করাও অসম্ভব। তবু এখনো কিছু বলা যায় না। এ বন্যা, আর কিছুই নয়। হয়তো হঠাৎ প্রবল গর্জন করিতে করিতে কোথাকার আটকানো জলরাশি ছুটিয়া আসিবে, তাদের চিহ্নও আর খুঁজিয়া পাওয়া যাইবে না। তাছাড়া আলতামণি কানাইকে এভাবে ডিঙিতে পড়িয়া থাকিতেও দিবে না, সে নিজে ডিঙিতে উঠিয়া আসিবেই। একজনের ডিঙিতে 4 জন উঠিলে চলিবে কেন? মাচানে উঠিবার বাঁশের মইটা কানাই মন্দ করে নাই, গাছের সঙ্গে বাঁধিয়া দিয়াছে শক্ত করিয়া। এদিক দিয়া বজ্জাতটার জ্ঞান আছে অনেক, যা করে ভালো করিয়াই করে। কত তাড়াতাড়ি মাচান বাঁধিয়াছে, হাতের কাছে যা কিছু উপাদান পাইয়াছে তাই লাগাইয়াছে কাজে। তবু মাচানটি যেন দারুণ বিপদে কদিনের জন্য নিরুপায়ের আশ্রয় নয়, বন্যা উপভোগ করিবার আরামের অবস্থা। উপরের ছাউনিটা পর্যন্ত এমন ভাবে করিয়াছে যেন বহুকাল রোদ বৃষ্টি ঠেকাইবার জন্য ছাউনিটার দরকার হইবে। শিথিল দেহ মাচানে তোলা সহজ ব্যাপার নয়। দূর সম্পর্কের 2 মামার অকথ্য গালাগালিতে আলতামনির শ্রবণযন্ত্র দুটি যে একেবারে বিকল হইয়া গেল না, সে এক রহস্যময় ধর্ম বটে মানুষের ইন্দ্রিয়ের। আলতামনির আর্তনাদে সাধে কেউ সাড়া দেয় না। তার প্রত্যেকটি আর্তনাদ শেষ পর্যন্ত এমনইভাবে মানুষকে হাঙ্গামায় ফেলে, প্রাণান্ত করিয়া ছাড়ে। বৈশাখের প্রথমে মাঝরাত্রে সে একবার এই রকম আর্তনাদ করিয়াছিল। ঘরে তার আগুন লাগিয়াছে। কেন লাগিয়াছে? নদীর মোট 3 মাইল দূরে এই গ্রামে বৈশাখ মাসে জলের জন্য মানুষের যেমন পিপাসা জাগে তীব্র, নারীবহুল এই দেশে আলতামনির জন্য কয়েকটা মানুষের তেমনি কামনা জাগিয়াছিল বলিয়া। আলতামনিকে না পাইলে আলতামনির ঘরে আগুন দিতে হয়, এমনই হিংস্র সেই কামনা। মাচার একপাশে কানাইকে ফেলিয়া দিয়া মহিম ও ভৈরব ধপ করিয়া বসিয়া পড়িল। আলতামনি কানাইকে উপরে তুলিতে তাদের সাহায্য করিতে পারে নাই, সেটা সম্ভব ছিল না। এখন তাড়াতাড়ি কানাইয়ের ভিজা কাপড় বদলাইয়া নিজের একটা শাড়ি দিয়া সে তাকে ঢাকিয়া দিল। গাছের পাতা, মাচানের ছাউনি এখানে জ্যোৎস্নাকে আড়াল করিয়াছে, মাচান অন্ধকার। কি হইছে মামা, নড়ন নাই যে? ভৈরব বলিল, কি হইছে সে তো তুই জানিস, আমরা কি করে বলবো? মহিম বলিল, হবে আবার কি, ঠেসে মদ গিলেছে, এখন জ্ঞান নেই। আলতামনি কাঁদো কাঁদো গলায় বলিল, ফিরে এসে কি সব আবোল তাবোল বকতে বকতে মই বেয়ে উঠছিল মামা, হঠাৎ কি হলো, পড়ে গেল নিচে, ভেসেই যেত চলে, মাচান থেকে ঝাঁপ দিয়ে ধরেছি, তখন চেতনা ছিল না মামা। অমন হঠাৎ চেতন লোপ পেল কেন মামা? বড় ডর লাগে মামা, গা কাঁপছে মোর। হ্যাঁ দেখো। গা কাঁপিতেছে কিনা দেখিয়াই তাকে ঠেলিয়া দিয়া ভৈরব বলিল, দেখছি বাবু দেখছি, বকবক না করে মাথায় হাওয়া কর, আপন থেকে চেতনা আসবে, বেশি গিললে অমনটি হয়। হাওয়া করবার কথাটার খেয়াল ছিল না। হাতড়াইয়া হাতড়াইয়া আলতামনি পাখা খুঁজিয়া বাহির করিল। তারপর কানাইয়ের মাথায় জোরে জোরে বাতাস করিতে লাগিল। ভৈরব বলিল, আস্তে আস্তে হাওয়া কর, অত জোরে লোকে হাওয়া করে নাকি? না মামা, জোরে জোরে করি, শিগগিরই চেতন হবে। যেমন মুখ্য তুই, আস্তে আস্তে হাওয়া দিলে বেশি কাজে দেয়। 3 বার আমায় মারলি পাখা দিয়ে।
পাখা রাখ, আঁচল দিয়ে হাওয়া দে। আলতামনি এই পরামর্শ শুনিল না, পাখা দিয়াই হাওয়া করিতে লাগিল, তবে অধীর ব্যাকুলতার সঙ্গে নয়, ধীরে ধীরে। খানিক পরে মহিম বলিল, এবার যাই আমরা? না মামা, না না, ভোরবেলা তক বসো, পায়ে ধরি তোমাদের। ভৈরব অন্ধকারে হাসিয়া বলিল, এত ভয় কাতুরে যদি তুই, কানাই তো কতদিন রাতে ঘরে থাকে না, একা থাকিস কি করে শুনি? আজ যে চেতন নাই মামা। পাখাটা কানাইয়ের মাথায় ঠেকিয়া যাওয়ায় মাচানের উপর পাখাটা একবার ঠুকিয়া আলতামনি আবার বাতাস করিতে লাগিল। তারপর অস্ত যাওয়ার আগেই চাঁদ ঢাকিয়া গেল মেঘে। ঝমঝম করিয়া বৃষ্টি হইয়া যাওয়ার পর আবার আকাশ পরিষ্কার হইয়া দুই একটা তারা ফুটিয়া উঠিবার চেষ্টা করিতেই ভোরের আলোয় ধীরে ধীরে ম্লান হইয়া মিলাইয়া গেল। চারিদিকে চাহিয়া দেখিতে আর কোনো বাধা রহিল না, তবে দেখিবার কিছু নাই। এ বন্যা, আর কিছু নয়। বন্যা দর্শনীয় নয়, বর্ণনীয়ও নয়। বুক চাপড়াইবার, মাথা কপাল ঠুকিবার যা কারণ, উপবাসে আর রোগে মরণ ঘটিবার যা কারণ, আগামী বন্যায় বুক চাপড়াইয়া মাথা কপাল ঠুকিয়া উপবাস করিয়া আর রোগে ভুগিয়া মরা পর্যন্ত রাক্ষসের জোকের কাছে ঋণী থাকিবার যা কারণ, তার মধ্যে পর্যন্ত দেখিবার মতো কিছুই নাই, বর্ণনা করিবার মতো কিছুই নাই। চারিদিক জলে ডুবিয়া আছে, এই চরম দেখা। চারিদিক জলে ডুবিয়া গিয়াছে, বন্যার এই চরম বর্ণনা। ভৈরব শেষ বিড়িটা ধরাইবে কিনা ভাবিতেছিল। বিড়িটা জমাইয়া রাখিবার আর বোধহয় দরকার নাই। মহিমের ডিঙিতে তার হারানো নৌকার খোঁজে বাহির হইলে এখানে ওখানে তামাক কি দুই এক কলকি জুটবে না? আলতামনি এখনো কানাইকে সমানে বাতাস করিয়া চলিয়াছে। হঠাৎ পাখা বন্ধ করিয়া ভাঙা গলায় সে বলিয়া উঠিল, একবারটি দেখো দেখি মামা, ভালো করে তাকিয়ে। মহিম ও ভৈরব তাকাইয়া দেখিল, দুইজনের মুখ পাংশু হইয়া গেল। এমন ধারা মুখ হলো কেন মামা? শ্বাস পড়ছে না কেন মামা? কানাইয়ের মুখ দেখিলেই সেটা বোঝা যায়। কতক্ষণ তার শ্বাস পড়িতেছে না তাও অনেকটা অনুমান করা যায়। ভৈরব ও মহিম পরস্পরের মুখের দিকে চাহিল। কাল অত হাঙ্গামা করিয়া মই বাহিয়া তারা কি তবে একটা শবকে মাচানে তুলিয়াছে? ভৈরব গুরুজন হইয়া কি ক্ষীণ চাঁদের আবছা আলোয় বাঁশের মই বাহিয়া শবের মতন একটা নিশ্চেষ্ট সাপমন্নি করিয়াছে একটা মৃত মানুষকে? তাই সম্ভব। মাচান হইতে ঝাঁপাইয়া পড়িয়া কানাইকে আলতামনি বন্যার জলে ভাসিয়া যাইতে দেয় নাই। এক হাতে আম গাছের ডালটা আকড়াইয়া ধরিয়া অন্য হাতে কানাইকে ধরিয়া রাখিয়াছিল, আর তীব্র মর্মভেদী আর্তনাদ আরম্ভ করিয়াছিল। তবু বন্যার স্রোত তখন কানাইকে ভাসাইয়া লইয়া গিয়াছে। এ বন্যা, আর কিছু নয়। বন্যা মানুষকে রেহাই দেয় না। সাবিত্রীর স্বামীকে ছিনাইয়া লইয়া যাইতে পারে, সাবিত্রী বিধবা হইয়া যায়। এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বন্যা। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, আর গল্পটি শুনে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।